আজকে তোমাদের আমি কয়েকটা জিনিস পড়াবো, যেমন প্লাজমা, অ্যানায়ন গ্যাপ, তারপরে বেজ এক্সেস, হ্যাঁ, তারপরে তোমার এগুলির উপরে তোমার ছোট ছোট জিনিস, এগুলি শর্ট নোট থাকে পরীক্ষায়, তোমাদের এগুলির উপর পড়াবো। প্রথম হচ্ছে তোমাদের হচ্ছে প্লাজমা অ্যানায়ন গ্যাপ। হ্যাঁ, এটা আসলে তোমার ইট ইজ দ্য arithmetic difference between routinely measured cation and routinely measured anion in plasma. হ্যাঁ, মানে এটা একটা arithmetic difference between routinely measured cation and routinely measured anion in plasma. কিন্তু তোমার প্লাজমা অ্যানায়ন গ্যাপটা কি? এটা ইজ দ্য ডিফারেন্স তাহলে বিটুইন সামেশন অফ সোডিয়াম, পটাশিয়াম এন্ড সামেশন অফ ক্লোরাইড এন্ড বাইকার্বনেট, যেটা মেজার্ড করা হচ্ছে প্লাজমাতে। হ্যাঁ, এটা তাহলে অ্যাকর্ডিং আমরা জানি কি, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপল অফ দ্য ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, সেটাতে আমরা জানি যে অল body fluid compartments are electrically neutral. হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে তোমার প্রিন্সিপাল অফ দ্য ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অনুযায়ী আমরা কি জানি যে প্রত্যেকটা সমস্ত বডি ফ্লুইড কম্পার্টমেন্টস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। ওখানে কি থাকবে? সেম অ্যামাউন্ট অফ ক্যাটায়ন, অর্থাৎ তোমার পজিটিভ চার্জ, এবং তোমার অ্যানায়ন থাকবে যেটা নেগেটিভ চার্জ। হ্যাঁ, তাহলে আমরা অ্যাকর্ডিং টু ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অনুযায়ী আমরা জানি যে all the body fluid compartments are electrically neutral, containing same amount of cation যেটা পজিটিভলি চার্জ and anions যেটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ। তাহলে কি হবে? অর্থাৎ টোটাল ক্যাটায়ন ইকুয়াল টু টোটাল অ্যানায়ন। হ্যাঁ, তাহলে প্লাজমাতেও তাহলে কি হবে? সিরাম যে ক্যাটায়ন এটা সমান সমান সিরাম অ্যানায়ন। হ্যাঁ, তাহলে অ্যানায়ন গ্যাপটা এক কথায় এটা হচ্ছে তোমার ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনমেজার্ড অ্যানায়ন এন্ড আনমেজার্ড ক্যাটায়ন। যদিও আমরা প্র্যাকটিক্যালি আমরা কি করি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড ক্যাটায়ন এন্ড মেজার্ড অ্যানায়ন। আমরা মেজার্ড ক্যাটায়ন গুলোকে মেজার করে এবং অ্যানায়ন গুলোকে মেজার করে তারপর ওই দুটার মধ্যে ডিফারেন্স ইয়ে করে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অ্যানায়ন গ্যাপটা বের করি। সেটা আসলে অ্যাকচুয়ালি অ্যানায়ন গ্যাপটা ইজ দ্য ডিফারেন্স বিটুইন যেটা মেজার করা হচ্ছে না আনমেজার্ড অ্যানায়ন এন্ড আনমেজার্ড ক্যাটায়ন, এবং প্র্যাকটিক্যালি ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড ক্যাটায়ন এন্ড মেজার্ড অ্যানায়ন। তাহলে প্লাজমা অ্যানায়ন গ্যাপটা কি? তাহলে মেজার্ড যে ক্যাটায়ন আমরা তার সাথে যদি মাইন দিয়ে বাদ দেই মেজার্ড অ্যানায়ন, অর্থাৎ ইকুয়াল টু আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন। হ্যাঁ, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি আমরা জানি যে অল দ্য বডি ফ্লুইড কম্পার্টমেন্টস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে কন্টেইন করবে সেম অ্যামাউন্ট অফ ক্যাটায়ন যেটা পজিটিভলি চার্জ এবং সেম ইকুয়াল টু তোমার অ্যানায়ন যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ। সেই অনুযায়ী প্লাজমা অ্যানায়ন গ্যাপটা কি? এটা ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন ইকুয়াল টু আনমেজার্ড অ্যানায়ন আর হচ্ছে মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। এখন দেখো যে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। এখন এর আগে জানো যে অনেক সময় ভাইবাতে এটা জিজ্ঞেস করা হয় যে আনমেজার্ড অ্যানায়ন কোনগুলো, আনমেজার্ড তোমার ক্যাটায়ন কোনগুলো। হ্যাঁ, আনমেজার্ড অ্যানায়ন যেগুলি সেগুলি হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন এক্সেপ্ট গামা গ্লোবিন। হ্যাঁ, প্লাজমা প্রোটিন এবং এক্সেপ্ট গামা গ্লোবিন। আর কি থাকবে? তোমার ফসফেট, তারপরে সালফেট, ল্যাকটেট, হ্যাঁ, তারপরে যে কিটো অ্যাসিড এগুলি এবং আদার অর্গানিক অ্যানায়ন, এগুলি হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। এগুলিকে আমরা মেজার করতে পারি না। হ্যাঁ, প্লাজমা প্রোটিন এক্সেপ্ট গামা গ্লোবিন, সালফেট, ফসফেট, ল্যাকটেট এবং আদার, সেগুলি টোটাল কত? 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর আনমেজার্ড ক্যাটায়ন গুলো কি, যেটা মেজার করি না, সেগুলো কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং গামা গ্লোবিন। এই তিনটা টোটাল কত? 9 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে দেখা যাচ্ছে যে অ্যানায়ন গ্যাপ ইকুয়াল টু
আমরা 24 এর সাথে যদি 9 বাদ দেই তাহলে কত থাকবে তোমার 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। হ্যাঁ, তাহলে পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয় আনমেজার্ড অ্যানায়ন কোনগুলো, তাহলে কি বলবা প্লাজমা প্রোটিন এক্সেপ্ট গামা গ্লোবিন, ফসফেট, সালফেট, ল্যাকটেট এবং কিটো অ্যাসিড। হ্যাঁ, এগুলি এতে টোটাল করলে আমরা কতটুকু পাবো 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর আনমেজার্ড ক্যাটায়ন কোনগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গামা গ্লোবিন, এগুলির টোটাল কত 9 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর তাহলে অ্যানায়ন গ্যাপ কত হবে? এটা কিভাবে বুঝলো, মানে ভ্যালু কিভাবে পাইলো 522? এটা তো আনমেজার্ড লাগে। এটা তোমার 15 যেটা ধরো 15 এটা তোমার মানে এটা তোমার প্লাজমা প্রোটিন আমরা জানি কত, হ্যাঁ 7.6 থেকে 8 গ্রাম পার লিটার। হ্যাঁ, এভাবে ক্যালকুলেশন করে বের করা হয় 6 to 8 মিলিগ্রাম পার ডিএল। হ্যাঁ, ডিএল, তাহলে এটাকে আমরা যদি এটা আমরা জানি যে একটা আছে যে 1 তোমার 1 মানে গ্রাম পার ডিএল ইকুয়াল টু 2 মিলি ইকুইভ্যালেন্ট তোমার পার লিটার। হ্যাঁ, সেভাবে ক্যালকুলেশন করে এভাবে বের করা হয়েছে। হ্যাঁ, এভাবে তাহলে এভাবে বের করে তোমার আর পরেরটা তোমাদেরকে আমি অন্যভাবে দেখাবো, এটা এমনি জানার জন্য, এটা তোমাদেরকে ওইভাবে জিজ্ঞেস করা হবে না, জাস্ট জানা যে আনমেজার্ড অ্যানায়ন কোনগুলো এবং সেটা টোটাল কতটুকু থাকে আর ক্যাটায়নের নামগুলো এবং টোটাল কতটুকু থাকে। হ্যাঁ, এটা আর এদের ডিফারেন্স করলে আমরা এটা পাই। আর এখন আমরা সাধারণত মেজার্ড করি কোনগুলো সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড আর বাইকার্বনেট। হ্যাঁ, মেজার্ড ক্যাটায়ন কোনগুলো তোমার সোডিয়াম এবং পটাশিয়াম, আর মেজার্ড অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট। হ্যাঁ, এটা এখন কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অনুযায়ী টোটাল ক্যাটায়ন ইকুয়াল টু টোটাল অ্যানায়ন। তাহলে আমরা টোটাল ক্যাটায়নকে এখানে সোডিয়াম, পটাশিয়াম প্লাস যেগুলি আনমেজার্ড করা হচ্ছে না সেগুলি ইকুয়াল টু ক্লোরাইড প্লাস বাইকার্বনেট প্লাস তোমার আনমেজার্ড অ্যানায়ন। হ্যাঁ, তাহলে আমরা সোডিয়াম আর ক্লোরাইডের সাথে এখন যদি ওই পাশ থেকে তোমার ক্লোরাইড বাইকার্বনেট বাদ দেয় তাহলে সমান সমান কি থাকবে আনমেজার্ড অ্যানায়ন আর আনমেজার্ড ক্যাটায়ন থাকবে। এখন তাহলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আনমেজার্ড অ্যানায়ন আমরা যদি বাদ দেই আনমেজার্ড ক্যাটায়ন ইকুয়াল টু কি হবে তোমার সোডিয়াম তোমার প্লাস পটাশিয়াম তুমি যোগ করবা, তার সাথে ক্লোরাইড এবং বাইকার্বনেটের ভ্যালু যোগ করে বাদ দিলে তোমার তাহলে আনমেজার্ড ক্যাটায়ন এবং আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড যে ক্যাটায়নের যে ডিফারেন্সটা সেটা জানা যাবে। তাহলে আমরা জানি যে অ্যানায়ন গ্যাপটা কি, যে আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়নের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এখন আমরা সোডিয়ামের ভ্যালু কত জানি 140 আর পটাশিয়ামের ভ্যালু হচ্ছে কত 4, একটা অ্যাভারেজ ধরা হলো। আর এই দুটাকে যোগ করলে কত হবে 144। আর ক্লোরাইডের ভ্যালু কত 104 আর বাইকার্বনেট একটা ধরা হলো তোমার 25। তাহলে এই দুটা যোগ করে 129 হলো। হ্যাঁ, এই দুটার মধ্যে ডিফারেন্স কি হলো তোমার 15 তোমার মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে অ্যানায়ন গ্যাপ তাহলে কতটুকু তোমার 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে একটা হেলদি পার্সনের বেলায় এই ভ্যালু অফ অ্যানায়ন গ্যাপটা কত হতে পারে 12 প্লাস মাইনাস তোমার 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার এইভাবে ক্যালকুলেশনটা তোমাদেরকে এইভাবে বের করে দেখাতে হবে। হ্যাঁ, এটা আর এমনিতে যদি বলা হয় ইলেকট্রোলাইট প্রোফাইল কি কি, আমরা সাধারণত ইলেকট্রোলাইট প্রোফাইল কোনগুলো মেজার করি। হ্যাঁ, সেগুলি হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট, এগুলিকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট প্রোফাইল। এখন তোমার অনেক সময় যেমন জিজ্ঞেস করা হয় যে কি কি কারণে তোমার অ্যানায়ন গ্যাপ কমে যেতে পারে, কজেস অফ তোমার ডিক্রিজড অ্যানায়ন গ্যাপ।
সেটা তোমার কি, যেমন যদি তোমার হাইপার ক্যালসিমিয়া হয়, হ্যাঁ, হাইপার ম্যাগনেসিমিয়া হয়, হাইপার ক্যালিমিয়া হয়, তারপরে কোনো যে পয়জনিং হয়, হ্যাঁ, যেমন লিথিয়াম টক্সিসিটি, তারপরে হাইপো অ্যালবুমিনিয়া, হ্যাঁ, এটা, তারপরে তোমার ইনক্রিজড ক্যাটায়ন প্রোটিন, বিশেষ করে গামা গ্লোবিন যেটা, সেটা যদি, তাহলে তোমার অ্যানায়ন গ্যাপটা ডিক্রিজ করবে। গামাগ্লোবিন কোন অসুখটাতে বেশি বেড়ে যায়? মাল্টিপল মাইলোমাতে। এইটা হচ্ছে তোমার অ্যানায়ন গ্যাপ ডিক্রিজের কারণ, হ্যাঁ, কজেস অফ ডিক্রিজ অ্যানায়ন গ্যাপ, সেগুলি কি? হাইপার ক্যালসিমিয়া, হাইপার ম্যাগনেসিমিয়া, হাইপারলিমিয়া, তারপরে তোমার লিথিয়াম টক্সিসিটি, হাইপো অ্যালবুমিনিয়া, হ্যাঁ, এটা, আর ইনক্রিজ ক্যাটায়নিক প্রোটিন, যেমন তোমার মাল্টিপল তোমার মাইলোমা। সাধারণত আমরা আইসিএফ এর ভিতরে জিনিসগুলো মেজার করতে পারি না, কিন্তু ইসিএফ এর ক্যাটায়ন অ্যানায়ন এগুলি আমরা মেজার করতে পারি। সেই জন্য সবসময় ইসিএফ এর যে ক্যাটায়ন অ্যানায়ন যে ইলেকট্রোলাইট যেগুলি, সেগুলিকে সাধারণত আমরা মেজার করি, কিন্তু আইসিএফ এরটা আসলে মেজার করা যায় না। কিন্তু মানে ইসিএফ এর কোনো চেঞ্জ হলে সেটা তোমার আইসিএফ এর উপরেও এফেক্ট হবে। এটা এখন তোমার ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, হ্যাঁ, সেগুলি কিসে কিসে হতে পারে? যেমন তোমার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হ্যাঁ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কি হবে? তোমরা জানো যে কিটোঅ্যাসিডোসিস ডায়াবেটিক কন্ট্রোল থাকে, তখন কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হবে না, কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস হলে তখন কি হবে? কিটোঅ্যাসিডোসিস হবে। তাহলে কিটোঅ্যাসিডোসিস হলে কিভাবে? কিটোন বডিটা যখন ব্লাডে বেশি হবে, তোমার কিটোঅ্যাসিডোসিস হবে। ব্লাডে বেশি হলে ইউরিনেও কিটোন বডি বেশি পাস করে, হ্যাঁ, তাহলে ওই কন্ডিশনটাকে আমরা কিটোসিস বলি। আর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বেশি হওয়া মানে কিটোন বডি গুলো বেশি হয়, এগুলো ব্লাডে কি হবে? অ্যাকুমুলেট হওয়ার কারণে কি হবে? তোমার ইনক্রিজ করবে আনমেজার্ড অ্যানায়ন, হ্যাঁ, যার ফলে কি হবে? অ্যানায়ন গ্যাপটাও ইনক্রিজ করবে। তাহলে কিটোন বডি, যেটা অ্যাসিটো অ্যাসিটেট এবং বিটা হাইড্রোক্সি বিউটারেট, এরা হচ্ছে তোমার অ্যানায়ন, এরা ব্লাডে তোমার অ্যাকুমুলেট হবে, হওয়ার কারণে কি হবে? এরা ইনক্রিজড আনমেজার্ড অ্যানায়ন হবে, তার ফলে কি হবে? অ্যানায়ন গ্যাপটা ইনক্রিজ করবে। তারপরে ল্যাকটিক অ্যাসিডোসিস, হ্যাঁ, এখানে কি হবে? তোমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হওয়ার ফলে তোমার ল্যাকটেট গুলো ব্লাডে বেশি অ্যাকুমুলেট হবে, তার ফলে কি হবে? ল্যাকটেট তো বেশি হওয়ার জন্য তাহলে এটা আনমেজার্ড অ্যানায়নটা বেড়ে যাবে। আনমেজার্ড অ্যানায়ন বাড়লে তাহলে অ্যানায়ন গ্যাপটাও বেড়ে যাবে, হ্যাঁ, এটা। তারপরে তোমার বিশেষ করে কোনো অ্যালকোহল পয়জনিং, তারপরে তোমার ধরো স্যালিসাইলেট, এদের যদি পয়জনিং হয়, সাধারণত এই ইনটক্সিকেন্টস যেগুলি, এগুলি তোমার ক্যাটাবলাইজড হয় অক্সিডেটিভ প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে, হ্যাঁ, পরে এরা কি হয়? তো ফাইনালি এরা একটা ডিফারেন্ট টাইপস অফ উইক অর্গানিক অ্যাসিডে তৈরি হয়। যে আমরা জানি যে প্রত্যেকটা মানে অ্যাসিডস আর রেসপন্সিবল তোমার তাদের কি থাকে? তোমার এই অ্যাসিডস গুলোই তোমার হচ্ছে রেসপন্সিবল ফর অ্যাসিডোসিস। কিন্তু আমরা জানি প্রত্যেকটা অ্যাসিডের কি আছে? একটা কারেসপন্ডিং অ্যানায়ন থাকে, হ্যাঁ, এই অ্যানায়ন থাকার জন্য তাহলে পয়জনিং এর বেলায় কি হবে? এই আনমেজার্ড অ্যানায়ন কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, তার ফলে কি হবে? অ্যানায়ন গ্যাপটাও বেড়ে যাবে। এটা হচ্ছে তোমার অ্যালকোহল, তারপরে যে কোনো একটা স্যালিসাইলেট পয়জনিং, প্যারালডিহাইড, এসব পয়জনিং কি হয়? এই ইনটক্সিকেন্টস গুলো ক্যাটাবলাইজড হয়ে প্রো অক্সিডেটিভ প্রসেসের মাধ্যমে শরীরের ভিতরে, তারপরে ফাইনালি এরা কি করে? তৈরি করে ডিফারেন্ট টাইপ অফ উইক অ্যাসিড। আমরা জানি যে শান্ত উইকস গুলো রেসপন্সিবল ফর অ্যাসিডোসিস, আর প্রত্যেকটা অ্যাসিড তোমার এদের কি থাকে? কারেসপন্ডিং অ্যানায়ন থাকে, যার ফলে কি হবে? তোমার আনমেজার্ড অ্যানায়ন কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, তোমার অ্যানায়ন গ্যাপটাও বেড়ে যাবে। আর তোমার রেনাল ফেইলুরে যেটা হয়, রেনাল ফেইলুর আমরা মানে
শরীরে আমাদের ডিউরিং মেটাবলিজম তোমার দুই ধরনের অ্যাসিড তৈরি হয়। আমাদের প্রথম দিকে পড়িয়েছিলাম মানে মেটাবলিজমের সময় আমাদের শরীরের ভিতরে তোমার অ্যাসিড তৈরি হয়, যার জন্য তোমার নরমাল পিএইচটা তোমার অ্যাবনর্মাল হতে পারে, নরমালের থেকে মানে একটা হচ্ছে কি বলছিলাম ভোলাটাইল অ্যাসিড, হ্যাঁ, আর একটা নন ভোলাটাইল অ্যাসিড। নন ভোলাটাইল যেগুলো সেগুলো তো তোমার এমনিতে এক্সপেলড আউট হয়ে যাচ্ছে, যেমন কার্বন ডাইঅক্সাইড। আর নন ভোলাটাইল কোনগুলো, যেমন সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলি। আর এগুলি হচ্ছে তোমার আমাদের মানে বডি থেকে এগুলি এক্সক্রিয়েট হয় কোন সিস্টেমের মাধ্যমে, বাই দা রেনাল সিস্টেম। হ্যাঁ, এখন যদি তোমার রেনাল ফেলিউর হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার সালফেট এবং ফসফেট এগুলি কি হবে, অ্যাকুমুলেট হবে ব্লাডে, যার ফলে কি হবে আনমিজার্ড অ্যানায়ন গুলো কনসেন্ট্রেশনটা তোমার বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা খেয়াল করো যে রেনাল ফেইলুরে আসলে নন ভোলাটাইল অ্যাসিড গুলো এক্সক্রিয়েট হতে পারে না, যার ফলে তোমার সালফেট এবং ফসফেট এগুলি ব্লাডে অ্যাকুমুলেট হয়। হওয়ার জন্য আমরা কি জানি সালফেট ফসফেট এগুলি হচ্ছে তোমার অ্যানায়ন। হ্যাঁ, তাহলে আনমিজার্ড অ্যানায়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, তার ফলে তোমার ইনক্রিজড করবে তোমার অ্যানায়ন গ্যাপটা। তারপরে তোমার স্টারভেশনে হতে পারে। হ্যাঁ, তোমার এই যে প্রলং স্টারভেশনে থাকলেও কিন্তু তখন এই কিটোন বডি গুলো কিন্তু তৈরি হয়। হ্যাঁ, তারপরে কোনো কারণে যদি হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোম্যাগনেসিমিয়া হয়, তাহলে তোমার এসব ক্ষেত্রে কি হবে, অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। এখন এই অ্যানায়ন গ্যাপের তোমার একটা ইম্পর্টেন্ট কি, এটা দিয়ে আমরা তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, আবার তোমার এই মেটাবলিক অ্যাসিডোসিসটাকে তোমরা এমনি এটা ক্যাটাগরাইজ করা যায়, সেটা কিভাবে, একটা হচ্ছে তোমার ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটা মানে কি কি কারণে হতে পারে, একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস, রেনাল ফেলিউর, স্টারভেশন। এগুলো দিয়ে তোমার মেটাবলিক অ্যাসিডোসিসটা তোমার কি করা যায়, এসব কারণে অ্যানায়ন গ্যাপটা বাড়বে, বাড়ার ফলে কি হবে মেটাবলিক মানে অ্যাসিডোসিসটা তোমার ডায়াগনোসিস করা যাবে। ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ দিয়ে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস হবে, তোমার ইনক্রিজড অ্যানায়ন গ্যাপের মেটাবলিক অ্যাসিডোসিসের বেলায় ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ হবে। আর একটা তোমার নর্মালও থাকতে পারে অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে, সেটা কোন কিসের বেলায়, যেমন ডায়রিয়ার বেলায়, তারপরে তোমার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এইসবের ক্ষেত্রে। আর তোমার একটা হচ্ছে তাহলে ইম্পর্টেন্স কি, যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, আর যে তোমার এটা অ্যাসিড বেস ডিসঅর্ডারটা ডিটেকশন করা যায় ইন নর্মাল পিএইচ এ। পিএইচ তোমার নর্মাল কিন্তু অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়, সেটা তোমার এটা ডায়াগনোসিস করা যায়। সেটা কিভাবে, মনে করো তোমার নর্মাল মডারেট ভমিটিং হচ্ছে। হ্যাঁ, মডারেট ভমিটিং এ কি হয়, তোমার অ্যাসিড লস হচ্ছে বডি থেকে, এর ফলে কি হচ্ছে মেটাবলিক অ্যালকোলোসিস হয়। মেটাবলিক অ্যালকোলোসিস আমরা ইয়ে করছি যে দেখুনে তোমার বাইকার্বনেট লেভেলটা বেশি থাকে, আর বাইকার্বনেট লেভেল বেশি থাকার জন্য পিএইচটা বেড়ে যায়, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটাও বেড়ে যায়, কিসের জন্য, ডিউ টু কম্পেনসেশন। তাহলে দেখা যাচ্ছে যে তোমার বাফারের যে রেশিওটা এটা নর্মাল, আর তোমার কম্পেনসেশন করার পরে বাফারের রেশিওটা নর্মাল হবে, তখন পিএইচটা নর্মাল থাকবে, কিন্তু তোমার অ্যানায়ন গ্যাপটা কমে যায়। কিন্তু যদি সিভিয়ার ভমিটিং হয়, হ্যাঁ, সিভিয়ার যদি ভমিটিং হয় তাহলে আমাদের যদি মডারেট ভমিটিং হয় তখন সেক্ষেত্রে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। মেটাবলিক অ্যালকালোসিসে দেখা যায় পিএইচটা বেড়ে যায়, বাইকার্বনেটটা বেড়ে যায়, পরে
কম্পেনসেশন হওয়ার ফলে কি হয়, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। এর ফলে পরে বাফারের মানে যে রেশিওটা সেটা নর্মাল হয়, তখন পিএসও নর্মাল হবে, কিন্তু অ্যানায়ন গ্যাপটা তোমার কমে যায়। কিন্তু যদি সিভিয়ার ভমিটিং হয় তখন কি হয়, হাইপোভলিউমিয়া হয়, তার মানে তোমার ব্লাড ভলিউমটা কমে যায়। হাইপোভলিউমিয়া হলে তখন কি হবে, হাইপোভলিউমিক শক হবে। হাইপোভলিউমিক যখন শক হবে তখন কি হবে, তোমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস মানে হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখনই হবে তখন কি হবে, ল্যাকটিক অ্যাসিডোসিসটা তোমার অ্যাসিডোসিস হবে, তার মানে ল্যাকটেট বেশি বেশি তৈরি হলে তার ফলে কি হচ্ছে, যেহেতু ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে তাহলে পিএইচটা কমে যাবে, তারপরে বাইকার্বনেট লেভেলটা কমে যাবে, আর কম্পেনসেশনের জন্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। তাহলে দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে তোমার বাফারের রেশিওটা নর্মাল হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হবে, দেখো পিএইচ নর্মাল কিন্তু আমার অ্যানায়ন গ্যাপটা এক্ষেত্রে বেশি। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারি যে তোমার যে একটা তোমার পিএইচ নর্মাল কিন্তু তোমার এখানে অ্যানায়ন গ্যাপটা তোমার দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা, আমরা বলছিলাম যে অ্যাসিড বেস ডিসঅর্ডার তোমার মিক্সড হতে পারে, একটা ধরো এই যে যেমন মেটাবলিক অ্যালকোলিসিসের সাথে এটা তোমার মেটাবলিক অ্যাসিডোসিসও তোমার এটা মিক্সড, হ্যাঁ, সেই জন্য তোমার এটা এই জন্য অ্যানায়ন গ্যাপটা দেখে অনেক সময় পিএইচ নর্মাল দেখা যাচ্ছে, কিন্তু অ্যানায়ন গ্যাপ যদি আমরা ইয়ে করে দেখি সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাসিড বেস ডিসঅর্ডারে তোমার নেচারটা বুঝতে পারবো, অর্থাৎ এটা সিম্পল না কমপ্লেক্স সেটাও বোঝা যায় কিন্তু, হ্যাঁ। তাহলে যদি মডারেট হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার মডারেট ভমিটিং হলে মেটাবলিক অ্যালকোলিসিস হবে, তার মানে পিএইচ বাড়বে, বাইকার্বনেট লেভেলটা বাড়বে, কিন্তু একে কম্পেনসেশন করার জন্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটাও বেড়ে যাবে, রেশিওটা নর্মাল হবে, তারপরে পিএইচ নর্মাল হয়ে যাবে, কিন্তু অ্যানায়ন গ্যাপটা কমে যাবে। আবার এদিকে যদি বেশি সিভিয়ার ভমিটিং হয় তাহলে কি হবে, হাইপোভলিউমিয়া হবে, তারপরে ওখান থেকে হাইপোভলিউমিক শকে চলে যাবে, শকে গেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের জন্য তোমার ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, তাহলে অ্যাসিডোসিস হলে পিএইচ কমে যায়, বাইকার্বনেট লেভেল কমে যায়, আর ওকে কম্পেনসেশন করার জন্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড তোমার কমে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেশিওটা নর্মাল হয়ে যাচ্ছে, পিএইচ নর্মাল আসতেছে, কিন্তু এখানে অ্যানায়ন গ্যাপটা বেশি থাকতেছে। তাহলে এইটা তাহলে অ্যানায়ন গ্যাপটা কি করে, ইট হেল্পস টু ডিটারমাইন দ্য নেচার অফ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা সিম্পল অথবা কমপ্লেক্স এটা দিয়ে তোমার বোঝা যায়। যেমন এই যে অনেক সময় একটা চিন্তা করা হয় যে অ্যানায়ন গ্যাপটা তোমার অ্যাপ্রক্সিমেটলি তোমার প্লাজমা প্রোটিন, হ্যাঁ, তার মানে দেখো যে প্লাজমা প্রোটিন যেটা আমরা এটা 1 গ্রাম তোমার পার ডিএল যেটা এটা ইকুয়াল টু 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে আমাদের নর্মাল প্লাজমা প্রোটিন লেভেল কত, 6 থেকে 8 গ্রাম পার ডিএল। তাহলে আমরা যদি অ্যাভারেজ ধরি যে টোটাল প্লাজমা প্রোটিন কত, 7.5 গ্রাম পার ডিএল, একে এখন 2 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে, 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এটা আমরা একটা রাফলি তোমার এভাবেও অ্যানায়ন গ্যাপটা তোমার রাফলি দেখা যাচ্ছে যে এটা ইকুয়াল টু প্লাজমা প্রোটিন। এটা আসলে কি যে অসমোলার গ্যাপটা কি, ইট ইজ দ্য তোমার ডিফারেন্স বিটুইন মেজার্ড অসমোলারিটি এন্ড ক্যালকুলেটেড অসমোলারিটি, হ্যাঁ। তাহলে অসমোলার গ্যাপটা কি, একটা মেজার্ড অসমোলারিটি আর একটা হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি, এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে অসমোলার গ্যাপ। আর মেজার্ড অসমোলারি যেটা সেটা কি, এটা একটা ইট ইজ দ্য অসমোটিক প্রেসার যেটা মেজার্ড করা হয় বাই অসমোমিটার, হ্যাঁ। তার মানে এটা আমরা অসমোমিটার দিয়ে অসমোটিক প্রেসার মেজার করে যেটা পাই সেটা হচ্ছে মেজার্ড অসমোলারিটি।
আর ক্যালকুলেশন করেও তোমার অসমোলারিটি বের করা যায়। সেটা কিভাবে? এই যে একটা ফর্মুলা আছে যে ইট ইজ দ্য সামেশন অফ প্লাজমা কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, গ্লুকোজ এন্ড ইউরিয়া measured in terms of molarity। এই তিনটা তোমার আমরা যোগ করে আমরা মানে অসমোলারিটিটাও ক্যালকুলেটেড করতে পারি। একটা মেজার্ড করা হয় অসমোটিক প্রেসারটাকে মেজার করা হয় বা অসমোমিটার দিয়ে, আর একটা আমরা ক্যালকুলেশন করেও বের করতে পারি। সেটা কিভাবে? যে ক্যালকুলেটেড অসমোলারিটি কি? যে ইট ইজ দ্য সামেশন অফ প্লাজমা কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, glucose and urea measured in terms of molarity। এক্ষেত্রে তোমার 2 সোডিয়াম, হ্যাঁ, তো এই অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ক্যালকুলেটেড অসমোলারিটি তুমি যখনই বলবা যে অসমোলার গ্যাপ কি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড অসমোলারিটি এন্ড ক্যালকুলেটেড অসমোলারিটি। তখন জিজ্ঞেস করা হবে যে ক্যালকুলেটেড অসমোলারিটিতে আমরা কি কি জিনিস ক্যালকুলেশন করি। একটা হচ্ছে তোমার সোডিয়াম আর গ্লুকোজ, আর হচ্ছে তোমার ইউরিয়া। সোডিয়ামের বেলা দেখো যে এটা তোমার 2 লেখা হলো কেন? যে সোডিয়ামটা সবসময় ক্লোরাইডের সাথে তোমার ইয়ে থাকে, সেজন্য এটা এখানে 2 ওই কারণে লেখা হলো। হ্যাঁ, আর গ্লুকোজের মেজার করতে হবে আর ইউরিয়া। তাহলে এগুলি মেজার করে যে টোটাল যেটা পাবো সেটা হচ্ছে তোমার ক্যালকুলেটেড অসমোলারিটি। আমরা 2 সোডিয়াম, এটা যদি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার প্লাস আমরা যদি ধরি তোমার গ্লুকোজ মিলিগ্রাম পার ডিএল, এটাকে তোমার মিলি ইকুইভ্যালেন্টে বের করতে হলে আমাকে তোমার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার 18 দিয়ে ভাগ করতে হবে। তোমার গ্লুকোজ যত হলো, মনে করো গ্লুকোজ হচ্ছে তোমার 180, তাকে যদি আমি 18 দিয়ে ভাগ করি তখন কিন্তু তোমার এটা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হয়ে যাবে। মিলিগ্রাম পার ডিএল কে যদি আমরা কনভার্ট করি 18 দিয়ে, তখন ভাগ করলে সেটা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হবে। আর সাধারণত ইউরিয়াটার জায়গায় এখানে তোমার ইউরিয়া যদি আমি ধরি, ইউরিয়ার লেভেলটাকে যদি মানে জানতে পারি যে এত মানে 40 মিলিগ্রাম কিংবা ইয়ে, সেটা ইউরিয়ার মলিকুলার ওয়েট কত 6 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। এখানে বান দিয়ে দেখা যাচ্ছে, বান হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সেক্ষেত্রে তোমার মিলিগ্রাম পার ডিএল এটাকে 2.8 দিয়ে ভাগ করলে তাহলে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোডিয়ামের ভ্যালু কত মিলি ইকুইভ্যালেন্টে তোমার 280, তারপরে গ্লুকোজ হচ্ছে কত 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর যেটা বান ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সেটা হচ্ছে তোমার কত 10। তাহলে এটা টোটাল করলে আমরা কত পাচ্ছি 300 মিলি অসমোল পার লিটার। হ্যাঁ, তাহলে তোমরা জানো যে তাহলে এটা আমার হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি। শান্ত তুমি এখন একজন কারোর হয়তো ব্লাড গ্লুকোজ লেভেল কম হতে পারে, বেশি হতে পারে, ইউরিয়া লেভেল কম বেশি হতে পারে, আর সোডিয়ামও মেজার করা হলো। এই তিনটা জিনিসের টোটাল যেটা হবে এটা হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি। আর আমি যেটা তোমার অসমোমিটার দিয়ে অসমোটিক প্রেসার যে ইয়ে করা হলো সেটা হচ্ছে মেজার অসমোলারিটি। তাহলে এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে তোমার অসমোলার গ্যাপ। সাধারণত কি কি কারণে তোমার এই অসমোলার গ্যাপটা অ্যাবনর্মাল হতে পারে? যেমন তোমার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে, তারপরে ক্রনিক রেনাল ফেলুরে, এমনি কারণগুলো একটু জেনে রাখবা যে এইসব কারণে এই অসমোলার গ্যাপটা অ্যাবনর্মাল হতে পারে। সেটা কি? আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ফেলুর, হাইপারলিপিডেমিক ডিসঅর্ডার, তারপরে হাইপার প্রোটিনেমিক ডিসঅর্ডার, আর মাল্টিপল মাইলোমা। ম্যাডাম, অসমোলার গ্যাপ কি 0? হ্যাঁ, নরমাল অসমোলার গ্যাপটা কি 0 হওয়ার কথা? না, এটা তোমার ইয়ে করবে, তোমার ইয়ে ভ্যারি করতে পারে যদি তোমার অ্যাবনর্মাল ইয়ে হয়। না মানে নরমালটা বলছি, নরমালি কি 0 থাকার কথা? না না, 0 না, তোমার নরমালও তোমার একটা নরমাল গ্যাপ তোমার আছে ওটা। হ্যাঁ, নরমালি থাকে।
তোমার সেটা তোমার ধরো নর্মাল তোমার আপ টু তোমার মিলিঅসমোল 12 মিলিঅসমোল পর্যন্ত এটা তোমার ইয়ে করতে পারে, তোমার হ্যাঁ, গ্যাপটা থাকতে পারে, হ্যাঁ, আপ টু 12 মিলিঅসমোল। এটা আচ্ছা, ভেরি নেগলিজিবল, হ্যাঁ। এর বেশি হলে তখন আমরা বলবো যে হাই অসমোলার গ্যাপ, হ্যাঁ। নর্মাল পর্যন্ত তোমার তোমার 12 মিলিঅসমোল পর্যন্ত এটা তোমার হতে পারে ডিফারেন্সটা নরমালি, হ্যাঁ। এটা প্লাজমা অসমোলার গ্যাপ যেটা যেটা আমরা বলতেছি যে ডিফারেন্স বিটুইন দ্য ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি আর আমরা যেটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মেজার করলাম, এটা সাধারণত তোমার গ্যাপটা সেটা খুব নেগলিজিবল, হ্যাঁ। সেটা কত? আপ টু 12 মিলিঅসমোল পার লিটার, হ্যাঁ। আচ্ছা। আর বোন বাফারটা সম্পর্কে একটু বলবো, কারণ বোন বাফারটা তোমার আহ, বিশেষ করে যে ক্রনিক রেনাল ফেলুরের বেলায় এটা তোমার হেল্প করে, হ্যাঁ। বোন বাফারটা কি আসলে? তোমার এটা অ্যালকালাইন ক্যালসিয়াম সল্ট অফ বোন, এর এর তোমার কি আছে, বাফারিং ক্যাপাসিটি আছে ইন ক্রনিক অ্যাসিডিমিয়া। সেটা কিভাবে করে? বাই একসেপ্টিং প্রোটন লাইক বাফার সিস্টেম, হ্যাঁ। এই বোন বাফার, সেটা কি অ্যালকালাইন ক্যালসিয়াম সল্ট অফ বোন হ্যাজ মানে ইনারমাস বাফারিং ক্যাপাসিটি ইন ক্রনিক অ্যাসিডিমিয়া বাই একসেপ্টিং মানে প্রোটন লাইক বাফার সিস্টেম, হ্যাঁ। ক্রনিক অ্যাসিডোসিসের বেলা কি হয়? এটা কখন তোমার এটা করবে? যখন দেখা যাবে যে মানে এই ক্রনিক অ্যাসিডোসিসের বেলায় হবে কি, সব সিস্টেম যখন মানে ইয়ে করে, বিশেষ করে ক্রনিক রেনাল ফেলিউর, হ্যাঁ। ক্রনিক রেনাল ফেলিউরের বেলায় এখানে কি হয়, তোমার একটা ক্রনিক অ্যাসিডোসিস হতে পারে। তখন সব বাফার সিস্টেম যখন এটাকে মিনিমাইজ করতে পারবে না, তখন দেখা যাবে যে ক্রনিক অ্যাসিডোসিসের বেলায় বোন তোমার এই রিলিজ করবে এই অ্যালকালাইন হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টালটা। এই যে যে ইয়েটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম, অ্যালকালাইন ক্যালসিয়াম সল্ট। এটা তখন এই নাম হচ্ছে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। এটা তোমার বোন তখন এটাকে রিলিজ করবে। এ তখন কি করবে, কিভাবে রিলিজ করবে? বাই হচ্ছে ডিমিনারেলাইজেশন, ডিমিনারাইজেশন করে এটাকে রিলিজ করবে। তখন এটা একসেপ্ট করবে তোমার প্রোটন এবং বাফার দা অ্যাসিড, এইভাবে সে বাফার করবে। স্পেশালি এটা যখন এই যে রেনাল সিস্টেম যখন ফেল করে, যখন রেনাল সিস্টেম তোমার মেনটেন করতে পারে না অ্যাসিড বেস ব্যালেন্সটা প্রপারলি, তখন তোমার এই বোন বাফারটা সেক্ষেত্রে কাজ করে। আর এর ফলে কি হবে, বোন থেকে যদি ক্যালসিয়াম রিলিজ হয় ডিমিনারাইজেশনের মাধ্যমে, তার ফলে দেখা যাবে যে ক্রনিক রেনাল পেশেন্ট যারা, এদের ক্যালসিয়াম লেভেলটাও বেড়ে যায়। তার ফলে কি হয়, তোমার এই ক্যালসিমিয়া হবে এবং ক্যালসিউরিয়া হবে। আর ক্যালসিয়াম বের হওয়া যাওয়ার জন্য কি হবে, অস্টিওপোরোসিস হতে পারে। সাধারণত দেখা যায় যে ক্রনিক রেনাল ফেলিউর পেশেন্ট যারা, এদের অস্টিওপোরোসিস হয়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ। তাহলে ক্রনিক রেনাল ফেলিউর হলে কি হয়, যে তোমার রেনাল সিস্টেম যখন ফেল করে যায় টু মেনটেন দা অ্যাসিড বেস ব্যালেন্স প্রপারলি, তখন তোমার সেক্ষেত্রে কি হয়, বোন তোমার ক্রনিক অ্যাসিডোসিসের বেলায় বোন রিলিজ করে ক্যালসিয়াম হাইড্রোক্সিড অ্যাপেটাইল ক্রিস্টাল। কিভাবে? বাই ডিমিনারালাইজেশন। ও তখন কি করে, এই হাইড্রোজেন আয়নকে, প্রোটনটাকে একসেপ্ট করে করে তোমার বাফার দা এসিড। বিশেষ করে এটা যখন রেনাল সিস্টেম আমাদের ফেল করে টু মেনটেন এসিড বেস ব্যালেন্স, তখন এটা মানে বোন বাফারটা গিয়ে তখন কাজ করে। কিন্তু দেখা যায় যে ক্রনিক রেনাল ফেলুর পেশেন্ট যারা, তারা সাধারণত কি ডেভেলপ করে, আস্তে আস্তে অস্টিওপোরোসিস ডেভেলপ করে। আর একটা কি করে, যেহেতু ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে, তারপরে তোমার ইউরিনিয়া ক্যালসিয়াম বের হতে থাকবে, ক্যালসিউরিয়া, তার ফলে রেনাল স্টোনও হতে পারে এইসব পেশেন্টদের। ক্রনিক রেনাল ফেলুর পেশেন্ট যারা, তাদের
বেলায় এই ইয়েগুলো হতে পারে। আর একটা জিনিস, বেস এক্সেস। হ্যাঁ, তোমাদের এই অ্যাসিড বেস ডিসঅর্ডার দেখার জন্য আমরা সাধারণত কি কি প্যারামিটার দেখি তোমাদেরকে আগে বলছিলাম, বলো তো। কেউ কয়েকটা নাম বলো আমাকে, যে এই প্যারামিটার দেখে আমরা বুঝতে পারি যে অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো। বলো কেউ কেউ। pH, partial pressure of carbon dioxide, হ্যাঁ, for hydrogen ion concentration, or hydrogen carbonate concentration. pH বলছো, হ্যাঁ। তারপরে তুমি একটু চিন্তা করো, আমরা কোন প্যারামিটার গুলো দেখে বুঝি মেটাবলিক অ্যাসিডিসিস, তারপরে রেসপিরেটরি অ্যাসিডিসিস, অ্যালকোহলিসিস, তাহলে পিএইচ দেখি, তাই না? ভেরি গুড। তারপরে আমরা বাইকার্বনেট দেখি, তাই না? তারপরে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনও দেখা যায়। তারপরে তোমার আমরা কি দেখবো? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের নরমাল ভ্যালু কত? 40 arterial blood. মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, সবসময় একটা জিনিস মনে রাখবা, তোমাদেরকে কিন্তু পরীক্ষার সময় প্রত্যেকটা জিনিসেরই যখন ইলেকট্রোলাইট করবা, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, প্রত্যেকটা পটাশিয়াম, এগুলো সব কিছু তোমার একটা রেঞ্জের মধ্যে নর্মাল ভ্যালু গুলো বলবা। সোডিয়ামের ইয়ে কত? 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, একটা রেঞ্জে বলতে হবে। তাহলে তো তুমি বুঝবা যে হাইপোনেট্রিমিয়া হচ্ছে না হাইপারনেট্রিমিয়া হচ্ছে। হ্যাঁ, তেমনি পটাশিয়ামের তোমার ভ্যালু জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে ওটা 3.5 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে আমি যদি 3.5 এর নিচে হয় তাহলে হাইপোক্যালিমিয়া বলবো, আর যদি 5 এর উপরে হয় তাহলে হাইপার। তাহলে আমার প্রত্যেকটা জিনিসের নর্মাল ভ্যালু জানতে হবে। হ্যাঁ, আর আরেকটা কি দেখবো আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার দেখার জন্য, তাহলে আমরা কি কি দেখবো? খেয়াল রাখবা, এসব ইম্পর্টেন্ট, এই যদি পরীক্ষাও থাকে যে তুমি কি কি প্যারামিটার অ্যাসিড বেস ডিসঅর্ডার দেখার জন্য তুমি করবা, সেগুলো কি দেখবা? একটা হচ্ছে পিএইচ দেখবো, তাহলে বাইকার্বনেট দেখবো, তারপরে তোমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে তুমি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনও দেখতে পারো। হ্যাঁ, তারপরে তুমি ইয়ে দেখবা, কি বলে, এই যে বেস অ্যানায়ন গ্যাপ দেখতে হবে। তারপরে তোমার বেস এক্সেসও দেখতে হবে। হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ দেখেও তো তুমি বুঝতে পারবা, যদি অ্যানায়ন গ্যাপ বেশি কম হলে বোঝা যাবে। হ্যাঁ, তারপরে তোমার আর বেস এক্সেসটা দেখেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, এটা তাহলে এই জিনিসগুলো দেখে, প্যারামিটার গুলো দেখে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো বুঝতে পারি। হ্যাঁ, এটা তাহলে বেস এক্সেসটা কি? এটা হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স between bicarbonate concentration of an individual and standard bicarbonate concentration known as base excess. হ্যাঁ, মানে একটা মানে ইন্ডিভিজুয়াল, সেটা তোমার এক একজনের এক একটা ভ্যারি করতে পারে। এটা একটা ইন্ডিভিজুয়ালের বাইকার্বনেট কনসেন্ট্রেশনের সাথে তোমার আমার যে স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশন, এই দুটার মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে বেস এক্সেস। এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। হ্যাঁ, এটা এখন আমি কোনটাকে স্ট্যান্ডার্ড তোমার বাইকার্বনেট ধরবো? হ্যাঁ, এখানে আমি 24 মিলিমোল পার মিটার ধরবো। এর মানে তোমার কনসেন্ট্রেশন অফ কার্বনেট ইন প্লাজমা যখন তোমার পিএইচ 7.4 থাকবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 40 থাকবে, টেম্পারেচার যখন 37 ডিগ্রি থাকবে, হেমোগ্লোবিনের যে নর্মাল লেভেল যেমন 14 থেকে 16 তোমার গ্রাম পার ডিএল হবে, এবং অক্সিজেন স্যাচুরেশন যখন মোর দেন 95 হবে। হ্যাঁ, এত তখন 95% হলে সেই কন্ডিশনে আমরা বাইকার্বনেট লেভেলটাকে আমরা কত ধরি? 24 মিলিমোল পার লিটার। এটা কিন্তু স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেল। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বাইকার্বনেট লেভেল কত? 24 মিলিমোল পার লিটার। সেটা কখন বলবো? যে কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট ইন প্লাজমা when pH 7.4, partial pressure of carbon dioxide 40 millimeter of mercury, টেম্পারেচার তোমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যখন হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন নর্মাল থাকবে এবং
অক্সিজেন স্যাচুরেশন হিমোগ্লোবিনের ফর মোর দেন 95% হবে তখন। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কত, তোমার 24 মিলিমোল পার লিটার। এখন একজন ইন্ডিভিজুয়ালের কত হলো তার সাথে আমরা এই স্ট্যান্ডার্ড যে বাইকার্বনেট সেটা বাদ দিলে যে ডিফারেন্সটা হবে সেটাই হচ্ছে তোমার বেজ এক্সেস। বেজ এক্সেস এখন এটা তোমার নর্মাল ভ্যালু কত, তোমার -2 মিলিমোল পার লিটার টু +2 মিলিমোল পার লিটার। তার মানে যখন বেজ এক্সেস হবে, যখন বেশি হবে তখন সেটা হচ্ছে প্লাস, হ্যাঁ। আর যখন বেজ এক্সেস তোমার মানে কম হবে নেগেটিভ মাইনাস, যেটা সেটা হচ্ছে তোমার নেগেটিভ। এটা বেজ এক্সেস পজিটিভ কখন হবে, সাধারণত তোমার মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এটাতে কি হয় যে এটা বাইকার্বনেট মেটাবলিক অ্যালকালোসিসে কি হয়, বাইকার্বনেট লেভেলটা তোমার বেড়ে যায়, তাহলে এটা বাড়তিছে। রেসপিরেটরি অ্যাসিডোসিসেও তোমার বাইকার্বনেট লেভেলটা বাড়ে, সেই জন্য এটা হচ্ছে বেজ এক্সেস। হ্যাঁ, এখানে তোমার এটাকে পজিটিভ বোঝাচ্ছে। আর যখন তোমার কম হবে সেটা কিসে হয়, আমরা খেয়াল করছি যে মেটাবলিক অ্যাসিডোসিসে তোমার বাইকার্বনেট লেভেল কমে যায়, হ্যাঁ, আর রেসপিরেটরি অ্যালকালোসিসেও কমে। তাহলে সেজন্য এটা নর্মাল লেভেলটা ধরা হয় -2 মিলিমোল পার লিটার টু +2 মিলিমোল পার লিটার। আর একটু শুধু মনে রাখবা যে এটা ডিফারেন্স বিটুইন bicarbonate concentration of an individual and standard bicarbonate concentration known as base excess। হ্যাঁ, যেখানে যে দেখানো হচ্ছে যে পি, এটা মানে তার মানে প্রেজেন্ট যেটা সেটা। তাহলে বেজ এক্সেস প্লাস মিন্স তোমার এখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা বেশি, হ্যাঁ। আর বেজ এক্সেস মাইনাস যেটা, এটা মিন্স করবে বাইকার্বনেট কনসেন্ট্রেশন কম। আর এটা দেখে আমরা এর ইম্পর্টেন্সটা কি, যে এটা আমরা অ্যাসিড বেস স্ট্যাটাসটাকে অ্যাসেস করতে পারি একটা ইন্ডিভিজুয়ালের, টু অ্যাসেস অ্যাসিড বেস স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, যদি বেজ এক্সেস তাহলে কিসে কিসে হতে পারে, একটা হচ্ছে তোমার মেটাবলিক অ্যালকালোসিস আর রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর বেজ এক্সেস যেটা, এটা কোন ইয়েতে মানে হতে পারে কিসে, তোমার যেখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা কমে যায় সেটা মেটাবলিক অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস। অনেক সময় আমরা বলি যে টোটাল কার্বন ডাই অক্সাইড বলতে কি বুঝো, হ্যাঁ। টোটাল কার্বন ডাই অক্সাইড বলতে আসলে বোঝায় তোমার ডিজলভ কার্বন ডাই অক্সাইড, তারপরে কার্বনিক অ্যাসিড যোগ করে আর তোমার বাইকার্বনেট, তিনটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার টোটাল কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে এটা সাধারণত তোমার এটা কত হয় যে এটা মোর দ্যান 90% অফ বাইকার্বনেট। হ্যাঁ, এটা মানে তিনটা যখন ডিজলভ কার্বন ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট, এটা দিয়ে আমরা টোটাল কার্বন ডাই অক্সাইড বুঝি। আর অনেক সময় কার্বনিক অ্যাসিডের ভ্যালু কিভাবে বের করা যায় সেটা হচ্ছে, দেখো পার্শিয়াল প্রেসার, আমরা জানি যে কার্বনিক অ্যাসিড সমান সমান পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, আর ওটার সাথে 0.03 দিয়ে গুণ করলে তাহলে আমরা কার্বনিক অ্যাসিডের তোমার ভ্যালুটা বের করতে পারবো। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কত, 40, ওইটার সাথে যদি আমি 0.03 দিয়ে গুণ করি তাহলে আমরা কার্বনিক অ্যাসিডেরও ভ্যালুটা জানতে পারবো, 1.2 মিলিমোল পার লিটার। Yeah, 0.06 acid dissociation constant. Okay. কোনটা বলছো 0.0? হ্যাঁ, এটা হচ্ছে তোমার সলিবিলিটি কোএফিসিয়েন্ট, এটাকে আমরা কনস্ট্যান্ট, ওটার ভ্যালু হচ্ছে তোমার 0.03। আর অনেক সময় জিজ্ঞেস করা হয় যে বাফার বেস অফ ব্লাড কি কি। হ্যাঁ, বাফার বেস অফ ব্লাড, এগুলি ছোট ছোট টার্ম তোমাদেরকে এমনি বলার জন্য, যে বাফার বেস অফ ব্লাড টোটাল বাইকার্বনেট কনসেন্ট্রেশন, হ্যাঁ, সেটা কত, আমরা ধরো 28 মিলিমোল পার লিটার। তারপরে হেমোগ্লোবিনেট, এটা কত, 15 মিলিমোল পার লিটার। প্রোটিওনেট প্লাস সালফেট, এই দুটাকে ধরা হচ্ছে 5 মিলিমোল পার লিটার।
তাহলে টোটাল কত হলো 40 মিলিমোল পার লিটার। এক কথায় বাফার বেস অফ ব্লাড বলতে তোমার টোটাল বাইকার্বনেট কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, হেমোগ্লোবিনেট কে আর প্রোটিনেট এন্ড প্লাস ফসফেট সবগুলোর যোগফলকে তোমার বাফার বেস অফ ব্লাড বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে আমাদের যেমন রিটেনে কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, তারপরে তোমার কোশ্চেন থাকে যে হাউ কিভাবে মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেশন হয় আর কিভাবে কারেকশন হয়। এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে আমি পড়াবো নেক্সট ক্লাসে। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস, এই জিনিসগুলো একটু পড়ায় তোমাদের এই অ্যাসিড বেস ডিসঅর্ডারটা মানে এটা শেষ করে দিব। হ্যাঁ, এটা সামনের ক্লাসে ওই 4টা জিনিস তোমাদের বলবো, কারণ ওটা তোমাদের মেইনলি এখান থেকে রিটেনে কোশ্চেন থাকে যে তোমার যে অ্যাসিড বেস ডিসঅর্ডার দেখার জন্য কি কি প্যারামিটার গুলো আমরা দেখি, তারপরে ক্লাসিফাই অ্যাসিড বেস ডিসঅর্ডার, তারপরে তোমার অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ডেফিনিশন গুলো থাকে, তারপরে তোমার যেমন থাকে যে হয়তো দিল হঠাৎ মানে 4টার মধ্যে একটা কমন পাবাই পরীক্ষার সময়, থাকবেই একটা সব পরীক্ষাতেই। যেমন তোমার যে কোনো একটা থাকবে যে হোয়াট আর দ্য কজেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস, মানে কিভাবে কম্পেনসেশন হয়, কিভাবে এটা কারেকশন হয়, এগুলি রিটেনের কোশ্চেন এটা।